আমরা আজকে যে টপিকগুলো কভার করছি, ফার্স্ট টপিক হচ্ছে ল অফ ডিমান্ড, সেকেন্ড এক্সেপশন অফ দ্য ল অফ ডিমান্ড, থার্ড ইউটিলিটি, ফোর্থ মার্জিনাল ইউটিলিটি, ফিফথ ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন, একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট ইকোনমির, অ্যান্ড at the end of the discussion we will talk about দুটো অ্যাপ্রোচ আছে যার সাহায্যে আমরা ইউটিলিটিকে মেজার করতে পারি। এবং অনেকে আমাকে বলে যে স্যার ইউটিলিটি মেজার করার দরকারটা কি, কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত স্যাটিসফ্যাকশন তো সম্পূর্ণ ব্যক্তিগত। আমাদের কেন ওয়াই উই নিড টু মেজার দ্য ইউটিলিটি, তার কারণটা কি? অনেকগুলো কারণ আছে, ডেফিনেটলি আছে, তার জন্যই আমাদের ইউটিলিটি মেজার করা দরকার, অবশ্যই দরকার। দুটো অ্যাপ্রোচ আছে যার সাহায্যে আমরা ইউটিলিটি মেজার করতে পারি, একটাকে বলা হয় কার্ডিনাল অ্যাপ্রোচ, একটাকে বলা হয় অর্ডিনাল অ্যাপ্রোচ। তো আমি আলোচনাটা স্টার্ট করছি, প্রথমেই চলে আসছি ল অফ ডিমান্ড। অনেকেই হয়তো ইকোনমিক্স পড়তে গিয়ে ডিমান্ড ব্যাপারটা সম্বন্ধে তাদের আইডিয়া আছে, বাট এই ডিমান্ডের না দুটো পার্সপেক্টিভ আছে। আজকের আলোচনাটা একটু ডিফারেন্টলি হোক, একটু অন্যরকম হবে। ডিমান্ডের আবার দুটো পার্সপেক্টিভ আছে, একটা বলা হয় ইন্ডিভিজুয়াল ডিমান্ড, যেটাকে আমরা মাইক্রো পার্সপেক্টিভে ডিনোট করি। সেখানে একজন ব্যক্তি তার নিজস্ব কোনো একটা জিনিসের প্রতি চাহিদা, সেই চাহিদাটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই চাহিদাটাকে নিয়ন্ত্রণ করছে কিছু ফ্যাক্টরস, যে কোনো ফ্যাক্টর হতে পারে, মাল্টিপল ফ্যাক্টরস ইট কুড বি। আমরা আলোচনা করব কি কি ফ্যাক্টর নিয়ন্ত্রণ করে একটা মানুষের চাহিদাকে। কিন্তু ব্যক্তিগতভাবে একটি মানুষের চাহিদাকে যে ফ্যাক্টরস গুলো নিয়ন্ত্রণ করছে সেটা তোমার ইন্ডিভিজুয়াল ডিমান্ড। আবার সামাজিক ভাবেও তুমি একটা মানুষ, মানে ইউ আর এ সোশ্যাল পারসন, রাইট? অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সামাজিক ভাবেও কিছু ফ্যাক্টরস এমন থাকে যেটা তোমার চাহিদাকে নিয়ন্ত্রণ করছে। সার্টেনলি ইয়েস, হয়তো তুমি খুব ইন্টারেস্টেড না ওটা কেনার জন্য, কিন্তু তোমাকে ওটা কিনতে হচ্ছে, কারণ তুমি একটা সমাজবদ্ধ জীব। এই সমাজের বেশিরভাগ মানুষ যেটা পারচেস করে বা যেটা পারচেস করতে চায়, আমরা কখনো কখনো সেটাই কিনতে চাই বা কেনার ইচ্ছা বোধ করি। তাহলে আমাদের গোটা ডিমান্ডের একটা হচ্ছে মাইক্রো পার্সপেক্টিভ, একটা হচ্ছে ম্যাক্রো পার্সপেক্টিভ। এবার প্রশ্ন, আমরা যে এই যে আমরা বললাম ল অফ ডিমান্ড, এটা স্যার কোন পার্সপেক্টিভটাকে মাথায় রেখে হয়েছে? অবশ্যই মাথায় রাখবে, যখন আমরা ল অফ ডিমান্ড নিয়ে কথা বলবো, the law of demand is absolutely based on micro perspective, যেখানে তোমার নিজস্ব ব্যক্তিগত চাহিদার কথা বা তোমার ব্যক্তিগত যে সকল বিষয় বা ইন্ডিভিজুয়ালি যে সকল বিষয় তোমার একটা জিনিসের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই ফ্যাক্টরস গুলো নিয়ে আমরা মাইক্রো পার্সপেক্টিভে আলোচনা করি। খুব মাইনরলি শোনো তোমরা কথাগুলো, খুব ইন্টারেস্টিং ফ্যাক্টরস। এবং প্রথম ল অফ ডিমান্ড নিয়ে আমাদের মধ্যে যে ধারণাটা তৈরি হয়েছিল সেটা কে এস্টাবলিশ করেছিল? প্রথম ল অফ ডিমান্ডের আইডিয়া বা প্রথম যে থিওরেমটা এস্টাবলিশ করেছিল সে আর কেউ নয়, আমাদের প্রত্যেকেরই পরিচিত অ্যালফ্রেড মার্শাল। এবং ওনার এই ল অফ ডিমান্ড নিয়ে বলার সময় উনি কিছু অ্যাজাম্পশনের কথা বলেছিল। দিস অ্যাজাম্পশন ইজ অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট। প্রশ্ন হচ্ছে অ্যাজাম্পশনের কেন প্রয়োজন আছে? দেখো, ল অফ ডিমান্ড অ্যাকচুয়ালি একটু থিওরেম। তোমরা এটাকে অনেক সময় ভাবো বোধহয় এটা একটা ল। অর্থনীতি একটা ফিলোসফির উপর নির্ভর করে। ফিলোসফি প্রত্যেকটা মানুষের এক নাও হতে পারে, তবে আমরা সেই ফিলোসফিটাকে অ্যাকসেপ্ট করি যেটা সার্বিক, মানে যেটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, বা মোর দ্যান 90% পিপল যারা যেই ফিলোসফিতে বিলিভ করে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করি। তার মানে এই নয় যে সবাইকে ওই একই ফিলোসফিতে বিলিভ করতে হবে, বা যারা ওই ফিলোসফিতে বিলিভ করছে না তারা বোধহয় ভুল, তা নয়। পৃথিবীতে সবকটা মানুষেরই তাদের নিজস্ব ফিলোসফি চুজ করার অধিকার আছে, এন্ড দ্যাটস ভেরি ট্রু, এটা আমরা জানি প্রত্যেকে। তো যাই হোক, আমি আবার প্রসঙ্গে ফিরে আসছি।
অ্যালফ্রেড মার্শাল যখন ল অফ ডিমান্ডের কথা বলেন তখন উনি কিছু অ্যাজাম্পশনের কথা বলেন, অ্যাজাম্পশনস। এবং এটাকে তখনই ল বলা যেতে পারে। ল তো ইউনিভার্সালি কারেক্ট হয়, মানে নিউটন যে গ্র্যাভিটেশনের কথা বলেছে বা ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল যাই বলেছে না কেন, প্রত্যেকটা ল কিন্তু ইউনিভার্সালি কারেক্ট। কিন্তু থিওরেম না আবার ইউনিভার্সালি কারেক্ট নাও হতে পারে যদি এই অ্যাজাম্পশন গুলো চেঞ্জ হয়ে যায়। তো আমি মাইনিউটলি স্ট্রাইক আপন দিস পয়েন্ট অফ অ্যাজাম্পশনস। তো অ্যালফ্রেড মার্শাল কি বলেছে এটা আমি একটা স্টোরির মতো করে বুঝবো। অ্যালফ্রেড মার্শাল বললেন, প্রথম প্রশ্ন করলেন অ্যালফ্রেড মার্শাল যে স্যার একটা ইন্ডিভিজুয়াল, একটা ব্যক্তি, সে ইউ আর ইন্ডিভিজুয়াল, তুমি একজন ব্যক্তি হলে তোমার ব্যক্তিগত চাহিদার প্রভাবক কি, প্রভাবক মানে ফ্যাক্টরস, কি কি বিষয় তোমার ব্যক্তিগত চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে? এবং উত্তরটা খুব সিম্পল ছিল। প্রথম আমরা দোকানে গিয়ে দেখি প্রোডাক্টের প্রাইস, দেখার পরই পকেটে হাত, তার মানে আমরা বলতে চাইছি দেখি আমাদের ইনকাম। তারপর এক মিনিট ভাবি এটা কি সত্যি আমার নেওয়া উচিত, আমি কি এটাই নিতে চেয়েছিলাম, তার মানে কোথাও একটা কি টেস্ট অ্যান্ড প্রেফারেন্স। তারপর এটা ভাবি যে আচ্ছা এই কোম্পানিটা তো প্রোডাক্টটা এই দাম দিচ্ছে, দেখি তো ওই কোম্পানিটা কি দাম দিচ্ছে। মানে এগুলো দেখো একটা ইন্ডিভিজুয়াল সাইকোলজি, কিন্তু প্রত্যেকটা মানুষ তাদের ব্যক্তিগত জীবনে কোনো জিনিস যখন কিনেছে এই জিনিসগুলোই ভেবেছে, একদম এগুলোই ভেবেছে যে আচ্ছা দেখি তো ওই দোকানটা কি প্রাইস অফার করছে, আচ্ছা ইজ ইট দিস পার্টিকুলার শপ গিভ মি আ লিটল ডিসকাউন্ট অন দ্যাট। তার মানে আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখি এর কিছু সাবস্টিটিউট অ্যান্ড অল্টারনেটিভ প্রোডাক্ট, সাবস্টিটিউট অ্যান্ড অল্টারনেটিভ, রাইট? তার মানে এটাও একটা প্রভাবক। আচ্ছা আর কি দেখি আমরা, আরেকটা জিনিস আমরা অবজার্ভ করি, যখন আমরা কোনো জিনিস কিনতে চাই এটা দেখি একবার ভাবি আচ্ছা এটা তো আমি কিনলাম, এটা কি আমার ইনভেস্টমেন্ট হলো নাকি এটা আমার একটা এক্সপেন্স হলো। ইনভেস্টমেন্ট মানে আমরা যখন কোনো কিছু কেনার পর একটা ফিউচার এক্সপেক্ট করি, মানে উই আর এক্সপেক্টিং সামথিং কি ভাই ইন ফিউচার দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট বাড়তেও পারে কমতেও পারে, এই এক্সপেকটেশনটা এটাকে বলা হয় ফিউচার এক্সপেকটেশনস, রাইট? তাহলে এতগুলো প্রভাবক আছে, there are so many factors by which একটা প্রোডাক্টের অ্যাকচুয়াল ডিমান্ডস ইন্ডিভিজুয়ালি, আমি বারবার বলছি ব্যক্তিগত জীবনে, কারণ ম্যাক্রো স্কেলে যদি আমরা দেখতে চাই, সামগ্রিক ভাবে যদি আমরা দেখতে চাই, আরো অসংখ্য ফ্যাক্টরস সেখানে অ্যাড হবে। গভর্নমেন্ট একটা ফ্যাক্টর থাকবে, পলিটিক্যাল সিনারিও একটা ফ্যাক্টর থাকবে, এই ফ্যাক্টরগুলো তো থাকবেই। তো আমি এখানে ব্যক্তিগত চাহিদার কথা বলছি, একজন ইন্ডিভিজুয়াল, একজন মানুষ, একজন ব্যক্তি তার নিজস্ব ডিমান্ডের কথা বলছি, তখন আমরা এই ফ্যাক্টরস গুলোর দিকেই মেইনলি ফোকাস করি, রাইট? তো প্রথম প্রশ্ন ছিল মার্শালের যে আগে আমাকে জানতে হবে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ইম্প্যাক্ট অন ডিমান্ড, উত্তরটা মার্শাল পেয়ে গেল। এবার অ্যাজাম্পশন করবার সময় মার্শাল বলল আমি এতগুলো ফ্যাক্টর নিয়ে না সত্যি সম্ভব নয়, একটা থিওরেম বা একটা এস্টিমেশনস বা একটা ফ্যাক্ট ফিগার আউট করা কখনো পসিবল নয় উইথ দিস নাম্বার অফ ফ্যাক্টরস। তাহলে আমায় কি করতে হবে, কিছু ফ্যাক্টরসকে একদম ভাবে কনস্ট্যান্ট ধরতে হবে। কনস্ট্যান্ট মানে ফিক্সড, মানে আমাদেরকে ধরতে হবে যে কিছু ফ্যাক্টরস যেগুলো সম্পূর্ণভাবে স্থিতিশীল, স্থিতিশীল মানে যেটা কোনো রকম ভাবে মুভমেন্ট করবে না, একদম ফিক্সড। বাস্তবিক অর্থে এটা হয় না আমরা জানি, তাই জন্য আমরা ল অফ ডিমান্ডকে, যদি কেউ তোমরা মনে করো এটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, অ্যাবসলিউটলি রাইট, এখানে কোনো ভুল নেই, কারণ ব্যক্তি বিশেষের ক্ষেত্রে ইম্প্যাক্টটাও একটু আলাদা হয়। তো আমি তবু ল অফ ডিমান্ড বুঝতে গেলে অ্যাজাম্পশনের কথা বলতেই হবে। প্রথম অ্যাজাম্পশন ধরে নিয়েছি যে প্রাইস বাদ দিয়ে বাদ বাকি যতগুলো ফ্যাক্টরস এর কথা বললাম, ইনকাম, টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, সাবস্টিটিউট অ্যান্ড অল্টারনেটিভ,
and future expectations প্রত্যেকটা ফ্যাক্টরকে আমি স্থিমিত করে দিলাম, মানে I will take it this factors being constant, মানে এটা পরিবর্তিত হবে না। এটা একটা টার্মও আছে, তাই ডেফিনিশনেই ল অফ ডিমান্ডের ডেফিনিশনেই মার্শাল টার্মটা ইউজ করেছিল, এটাকে বলে সিট্রাস প্যারিবাস। সিট্রাস প্যারিবাস, সিট্রাস প্যারিবাস যে শুধুমাত্র এই ক্ষেত্রেই ব্যবহার হয়েছে তা নয়। সিট্রাস প্যারিবাস কথাটার মানে হচ্ছে ইটস আ ল্যাটিন টার্ম। এই কথাটার মানে হচ্ছে এটাই যে অ্যাজিউমিং দ্যাট দ্য রেস্ট অফ দ্য ফ্যাক্টরস ইজ বিং কনস্ট্যান্ট, মানে যার মধ্যে কোনো পরিবর্তনশীলতা নেই, তাকে বলা হয় সিট্রাস প্যারিবাস। ভালো করে বুঝবে। তাহলে এতগুলো ফ্যাক্টরকে বাদ দিয়ে আর একটা ফ্যাক্টরই রয়ে গেল প্রাইস, এবং উনি প্রাইস নিয়ে গবেষণা করা স্টার্ট করলো যে স্যার প্রাইস হচ্ছে এমন একটা সংবেদনশীল ফ্যাক্টর যেটা সত্যি ডিমান্ডের প্রধান ইম্প্যাক্টেবিলিটি বা প্রধান প্রভাবক হতে পারে। তাহলে প্রাইস পরিবর্তনের সঙ্গে মানুষের চাহিদা কিভাবে পরিবর্তন হচ্ছে এটা নিয়ে মার্শাল একটু গবেষণা করলো, এবং মার্শালের রেজাল্টটা ছিল খুব সিম্পল। মার্শাল দেখতে পারলো একদম সাধারণভাবে একটা মানুষের কাছে যেহেতু রিসোর্স লিমিটেড, ধরে নিচ্ছি মানুষটার কাছে যদি শুধুমাত্র 100 টাকা থাকে, খুব মাইনেটলি বুঝবে এই জায়গাটা। কেন বলি আমরা যে প্রাইস বাড়লে ডিমান্ড কমবে এবং প্রাইস কমলে ডিমান্ড বাড়বে? কারণ অনেক স্টুডেন্টরা আমাকে এটাও বলে যে স্যার আপনি তো বললেন ফিউচার এক্সপেকটেশনের কথা, এবং ফিউচার এক্সপেকটেশনের কথা যখন আপনি বললেন তার মানে আপনি এটাও বললেন যে যে জিনিসটার দাম ভবিষ্যতে আরো বাড়তে পারে তাহলে আমরা সেটাই বেশি মাত্রায় ক্রয় করব, কারণ উই আর এক্সপেক্টিং যে কোনো জিনিসের দাম বাড়লে সেখানে আরো আমরা ইনভেস্টমেন্ট করতে চাই। যেরকম গোল্ড একটা এক্সাম্পল, প্রচুর মানুষ গোল্ড কিনছে দাম বেশি হওয়া সত্ত্বেও, জানি যে গোল্ড কিনছি আমি অধিক মূল্যে, তবুও কিনছি। কেন কিনছি? কারণ আমরা এটা ধারণা করছি, কল্পনা করছি, উই আর অ্যাজিউমিং দ্যাট ভবিষ্যতে এটার দাম আরো বাড়বে। তাহলে স্যার এক্ষেত্রে মার্শাল যে কথাটা বললেন যে প্রাইস বাড়লে ডিমান্ড কমবে বা প্রাইস কমলে ডিমান্ড বাড়বে, এই কথাটা তো লজিক খাটছে না, তাই না? এই প্রশ্নটা আসে। আসলে আমরা অর্থনীতিকে না অ্যাকচুয়ালি বুঝতেই চাই না। এখানে মার্শাল বলতে চেয়েছিল অন্য কিছু। প্রথম মার্শাল আমাদেরকে এটা বোঝাতে চাইলো, ধরে নাও যে রিসোর্স তোমার কাছে যে টাকাটা আছে সেটা একটা ফিক্সড, তুমি চাইলেও টাকাটা বাড়াতে পারবে না। ব্যক্তিগত জীবনে আমরা ম্যাজিক করে তো টাকা বাড়াবো না। একটা জিনিস কিনতে যাওয়ার সময় ধরে না আমি আজকে বাজারে যাচ্ছি, তো আমি তো একটা বাজেট প্ল্যান করে যাচ্ছি না। এবং আমরা প্রত্যেকেই জানি, যারা ইকোনমিক্স পড়েছো বা যারা পড়ছো, যে প্রত্যেকটা মানুষের একটা কনজিউমার বিহেভিয়ারের প্যাটার্ন হচ্ছে এটাই যে আমাদের বাজেটটা না অল টাইম ফিক্স থাকে। আমরা চাইলেও বাজেট বাড়াতে পারি না, বাজেট কমাতে পারি না। বাজেট ইজ সাবজেক্ট টু কনস্ট্যান্ট। তো একটা মানুষের কাছে 100 টাকা আছে, এবার ধরে নিচ্ছে সে প্রোডাক্ট এক্স পারচেস করতে চাইছে। ভালো করে বুঝবে। এবার আজকের দিনে যখন প্রোডাক্ট এক্স এর দাম 10 টাকা, এবং সে যদি পুরো টাকাটাই প্রোডাক্ট এক্স পারচেস করার পিছনে ইনভেস্ট করে, তাহলে সে ম্যাক্সিমাম কোয়ান্টিটি কতগুলো পারচেস করতে পারবে? ভেরি সিম্পল, 100/10, 10 ইউনিটস। খুব সহজ। এবার সামহাও জিনিসের দাম বাড়ে, মূল্য বৃদ্ধি হয়, প্রোডাক্ট এক্স এর দাম বেড়ে হয়ে গেল 20, রাইট? কিন্তু লোকটার রিসোর্স কিন্তু বাড়লো না, লোকটার কাছে এখনো 100 টাকাই আছে। তাহলে এই 100 টাকার বিনিময়, কারণ আমি বলেছিলাম শুরুতেই বলেছিলাম আমরা বাকি সমস্ত ফ্যাক্টরস বা প্রভাবকগুলোকে ধরে নেব স্থিমিত, মানে স্টেশনারি। তাহলে সেক্ষেত্রে ইনকামটাও স্টেশনারি, রাইট? এটা ধরে নিয়েছি, অ্যাজাম্পশনটা ধরে নিয়েছি শুরুতেই। সেক্ষেত্রে মানুষটার যে রোজগার বা 100 টাকা সেটা যা ছিল তাই রইল, সেটা বাড়লো না কমলো না, whatever it was remain constant। কিন্তু জিনিসটার দামটা বেড়ে গেল, 10 টাকা থেকে বেড়ে ওটা 20 টাকা হয়ে গেল। এবার প্রশ্ন, স্যার এই 20 রুপিজে কতগুলো ইউনিট কনজাম্পশন করা যায়? তাহলে এখন 100/20 একটা মানুষ ম্যাক্সিমাম 5 ইউনিট কনজিউম করতে পারবে। ম্যাক্সিমাম কতগুলো ইউনিট কনজিউম করতে পারবে? 5 ইউনিটস, রাইট? এটা একটু বুঝতে হবে। এই যে কনজাম্পশন প্যাটার্ন, এটাকে বলা হয়, এটাও একটা নাম আছে এই টার্মটার, এটাকে বলা হয় রিয়েল ইনকাম।
এটা কিন্তু মনিটারি ইনকাম নয়। রিয়েল ইনকামকে আমরা সবসময় মেজার করি কোন একটা প্রোডাক্টের রেসপেক্টে। মানে আগে প্রোডাক্ট এক্স আমরা 10 ইউনিট কিনতে পারতাম, এখন প্রোডাক্ট এক্স আমরা 5 ইউনিট কিনতে পারছি। তাহলে ব্যক্তিগতভাবে একটি মানুষের রিয়েল ইনকাম কমে গেল। হতে পারে তার মনিটারি ইনকামটা সেম, দ্যাট ইজ স্টিল 100, বাট যেহেতু মানুষটা অনেক কম কোয়ান্টিটি কনজিউম করতে পারছে আজকের দিনে দাঁড়িয়ে, তাহলে তার রিয়েল ইনকামটা কমে গেল, এটাই বলতে চাইছিলাম। এবং এখান থেকে একটা থিওরেম বেরিয়ে আসলো, উইথ অল দ্য অ্যাজাম্পশনস কি আদার্স সমস্ত ফ্যাক্টরস স্টেশনারি থাকতে হবে, সিট্রাস প্যারিবাস অন দ্যাট পার্টিকুলার কন্ডিশনস। একটি লোকের যদি প্রোডাক্ট একটি প্রাইস বেড়ে যায়, তাহলে সেই লোকটির ডিম্যান্ড কমে যাবে, অর্থাৎ রিয়েল ইনকাম কমে যাবে। আবার উল্টো দিকে প্রোডাক্টের প্রাইস যদি কমে যায়, তাহলে তার ডিম্যান্ড বেড়ে যাবে এবং রিয়েল ইনকাম কমে যাবে, সরি রিয়েল ইনকামও বেড়ে যাবে, রাইট? এবার তোমরা বলবে স্যার আমরা কি প্রোডাক্টের দাম কমলে কি বেশি কিনি? মানে এরকম কি স্যার, এটা কি ঠিক কথা যে প্রোডাক্টের দাম কমে গেলে আমরা একটার জায়গায় দুটো করে ওষুধ খাওয়া চালু করবো, এটা কি ফ্যাক্ট? অ্যাকচুয়ালি নয়, ঠিকই তো, আমরা তো প্রোডাক্টের দাম বাড়লে বেশি কিনি না। আমি তো শুরুতেই বলেছি আমরা জাস্ট একটা থিওরেম ডিজাইন করছি। কেনা বা না কেনার জন্য তো আরো অসংখ্য ফ্যাক্টরস নির্ভর করছে না, যেমন টেস্ট অ্যান্ড প্রেফারেন্স একটা ফ্যাক্টরস। আমি একটা প্রোডাক্ট বারবার কখনোই কিনবো না, কারণ সেখানে ইউটিলিটি বলে একটা ফ্যাক্টর থাকবে, সেটাও আসবে। ডিমান্ড কার্ভ দেখতে ইউজুয়ালি এরকম হয়, ইট ইজ অ্যাকচুয়ালি ডাউনওয়ার্ড স্লোপিং, কারণ ডিমান্ড কার্ভের দুটো অ্যাক্সিসে আমরা একটাতে রাখি, এখানে রাখি প্রাইস আর এখানে রাখি কোয়ান্টিটি। আচ্ছা, এই প্রশ্নটা আমাদেরকে অনেক সময় ফেস করতে হয়, স্যার প্রাইসকে কেন ওয়াই অ্যাক্সিসে রাখছেন? ওয়াই অ্যাক্সিস কে বলা হয় অলওয়েজ ইন দ্য কার্টেসিয়ান গ্রাফ, ওয়াই অ্যাক্সিস কে অলওয়েজ আমরা বলে থাকি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস। দুটো ফ্যাক্টরের মধ্যে একটি ফ্যাক্টর যেটা কারোর উপর নির্ভর করছে না, লাইক প্রাইস অফ দ্য প্রোডাক্ট কিন্তু কারোর উপর নির্ভর করছে না, করছে অন্যান্য ফ্যাক্টরস এর উপরে, কিন্তু প্রাইস অফ দ্য প্রোডাক্ট হিউম্যান ডিমান্ডস এর উপর নির্ভর করছে না। তাই প্রাইসকে আমি সম্পূর্ণভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সেসে রাখলাম। আর আরেকটা অ্যাক্সেসে, এই যে আরেকটা অ্যাক্সেস দেখছো, সেই ডিপেন্ডেন্ট অ্যাক্সেসে আমরা কোয়ান্টিটিকে রাখছি। কোয়ান্টিটি মানে আমরা যত ইউনিটস কনজিউম করতে পারছিলাম, লাইক 10, 5, দিস আর দ্য কোয়ান্টিটি, এটাকে রাখছি। এবং যথারীতি আগে প্রোডাক্টের প্রাইস যখন এই জায়গাতে ছিল, তখন লোকটার ডিমান্ড ছিল এটা বরাবর যদি যাই এই পয়েন্ট, রাইট? এবার প্রাইস যখন বাড়বে বা কমবে, হোয়াট এভার, ডিমান্ডেরও চেঞ্জেস আসবে। দেখো ডিমান্ডটা সেক্ষেত্রে এখন এটার বরাবর যদি যাই, ডিমান্ডটা এসে এই পয়েন্টে রেজিস্ট করছে, তাহলে প্রাইস বেড়ে যাওয়ার ফল ডিমান্ডে দেখতে পাচ্ছি। এই কার্ভটা এরকম ভাবে দেওয়া হয়। এবং এর সাথে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক সময় আমাদেরকে ফেস করতে হয় যে স্যার ডিমান্ড কার্ভ মানে ল অফ ডিমান্ড থেকে আমরা যে ডিমান্ড কার্ভটা ডিজাইন করি, সেই কার্ভটা সবসময় ডাউনওয়ার্ড হয় কেন? শুধু ডাউনওয়ার্ডই কিন্তু নয়, এই কার্ভটা অ্যাকচুয়ালি এরকম স্ট্রেট হয় না, প্র্যাকটিক্যালি হয় না। ডিমান্ড কার্ভ দেখতে অ্যাকচুয়ালি হাইপোথেটিক্যালি এরকম ভাবে আমরা ডিজাইন করলেও অ্যাকচুয়ালি ডিমান্ড কার্ভ দেখতে এরকম টাইপের হয়, এরকম একটু কিঙ্ক টুয়ার্ডস দ্য অরিজিন, স্লাইট। এটার পিছনে একটা কারণ আছে, রাইট? তবে সেই কারণটা আমি আজকে ডিসকাস করছি না, তবে এটার পিছনে একটা কারণ আছে। দুটো এফেক্ট কাজ করে, একটাকে বলি প্রাইস এফেক্ট, একটাকে বলি সাবস্টিটিউট এফেক্ট, দুটো মিলিয়ে তৈরি হয়, সরি একটাকে বলি ইনকাম এফেক্ট, একটাকে বলি সাবস্টিটিউট এফেক্ট, দুটো মিলিয়ে তৈরি হয় আমাদের ডিমান্ডের কার্ভটা, দুটো ডিজাইনটা। তবে আমি আজকে সেটা ডিসকাস করছি না, আজকে আমি শুধু তোমাদেরকে দেখালাম যে অ্যাকচুয়ালি ডিমান্ড কার্ভ কিরকম হয় এবং হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ ল অফ ডিমান্ড। আসলে আমরা সত্যিই বলছি, আমরা সবাই ইকোনমিক্সটা ভালোবাসি, পড়তেও চাই, কিন্তু ইকোনমিক্সটা না বুঝে পড়লে কি হয়, অনেক ক্ষেত্রে না আমাদের মধ্যে অনেক গ্যাপ তৈরি হয়, যে গ্যাপগুলো আমরা অনেক সময় মিটিয়ে ফেলতে পারি না।
আশা করব আজকের ডিসকাশনটায় আমি সেই গ্যাপগুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং I make you understand the whole concept, right? I hope you guys enjoy the discussion thoroughly.